১/১১ থেকে ৫ আগস্ট পর্যন্ত সংগঠিত বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের সাথে জিয়া হত্যার প্রধান আসামি মোজাফফর হোসেনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে এক ব্রিফিংয়ে এই কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের অনেকেরই সঙ্গে নিয়মিত আসামি মোজাফফরের যোগাযোগ ছিল বলেও জানান তিনি। আর এইসব অভিযোগে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হতে যাচ্ছেন গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। প্রসিকিউশনের আবেদনের পর বৃহস্পতিবার তাকে হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। শুনানিতে চিফ প্রসিকিউটর জানান, ঝন্টু নাম ব্যবহার করে দেশে যোগাযোগ রক্ষা করতেন মোজাফফর। আরেক সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী কথোপকথনের সূত্র ধরে গত বৃহস্পতিবার ৪৫ বছর পর বনানী থেকে গ্রেপ্তার হন মোজাফফর হোসেন। দুইটা অপরাধ আলাদা আলাদা। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে তার যে সম্পৃক্ততা সেটি সেনা আইনে বিচার হবে এবং সেখানে তার আলাদা রায় হবে। আমাদের বিষয়টা হচ্ছে যে এই ১৬ বছরে তৎকালীন সরকারের সাথে তার সম্পৃক্ততা কি, মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তার কি সম্পৃক্ততা ছিল, এবং তিনি একজন পলাতক ব্যক্তি থাকা সত্ত্বেও তিনি পার্শ্ববর্তী দেশে যাওয়া আসা, বাংলাদেশে মাসুদ উদ্দিন চৌধুরীর মতো একটা বিতর্কিত ব্যক্তির সাথে তার এই যে সংশ্লিষ্টতা এবং নানান মানবতা বিরোধী অপরাধ যখন বাংলাদেশে সংগঠিত হচ্ছিল, ঠিক সেই সময়ে তার যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড, এই সব কিছু মিলিয়ে আমাদের একটি ইনভেস্টিগেশনের প্রয়োজন। এখন যেহেতু মোজাফফর হোসেন আমরা জানতে পেরেছি তিনি আর্মির হেফাজতে আছেন, তাকে সেইখান থেকে এনে আমাদের ট্রাইব্যুনালে যেদিন আনা হবে সেই দিন তাকে আমাদের মিস কেসে গ্রেফতার দেখানো হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা জানতে চাইলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টন এক দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, এই বিষয়গুলো দ্রুত খতিয়ে দেখা দরকার। দেশের বিরুদ্ধে এখনও নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলছে। বঞ্চিত নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপির এই নেতা। আজকে ৫,০০০ আওয়ামী লীগের নেতাকর্মী যারা বাংলাদেশের ছাত্রদেরকে, মুগ্ধকে, ওয়াসিম আকরামকে, আবু সাইদকে পুলিশের সাথে পাশাপাশি দাঁড়িয়ে গুলি করে হত্যা করে রক্তের বন্যা বইয়ে দিয়ে যারা ভারতে পালিয়ে গেল, সেই ৫,০০০ নেতাকর্মী তাদেরকে কারা আশ্রয় দিয়েছে? তো আজকে মেজর মুজাফফর সেই ৪৫ বছর কিভাবে টিকে থাকলো? আপনার কিছু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মুজিব মার্ডারের একজন ব্যক্তিকে ধরিয়ে দিলেন, তাহলে মুজাফফর থাকলো কিভাবে? এটা আজকে জাতির প্রশ্ন, সবার প্রশ্ন। সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে ১০ জেলায় মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় যেসব রাজনৈতিক মামলা হয়েছে সেগুলো নিয়ে যাচাই বাছাই চলছে। এগুলো থেকে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য এবং এই সংক্রান্ত কমিটি কাজ করছে। এর আগে ২০ জেলায় মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রম শুরু হয়। সারা দেশে বিচারাধীন ৪৫ লাখ মামলার মধ্যে অন্তত ২৫ লাখ মামলা এই কার্যক্রমের মাধ্যমে সরকার কমিয়ে আনতে চায় বলেও জানান তিনি। রাজনৈতিক মামলা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে একটি কমিটি হয়েছে জাতীয় পর্যায়ে, যেখানে আইনমন্ত্রী সভাপতির দায়িত্ব পালন করেন। বা এই প্রক্রিয়ায় আসতে হলে প্রথমে দরখাস্ত করতে হবে জেলা প্রশাসকের কাছে, এবং দরখাস্তের মধ্যে মামলা এবং মামলার সাথে শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য তাকে প্রমাণ দিতে হবে। তবে এখানে দুইটা ক্ষেত্রে আমরা এক্সেপশন করেছি। রেপের মামলা, শিশু ধর্ষণের মামলা, কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পরবর্তীতে এই সমস্ত মামলা নিয়ে এসে রাজনৈতিক কালার যদি কেউ দেওয়ার চেষ্টা করে, আমি বলেছি আমার টেবিল পর্যন্ত এই মামলা আসবে না। সাইবার বুলিং ও অপপ্রচার বন্ধে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে বলেও জানান তিনি। সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, সরকার এ নিয়ে কঠোর বার্তা দিতে চায় বলেই যুগোপযোগী আইন করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে যেহেতু নাই, নিজকে এই ব্যাপারগুলো আসলে সবাইকে একটু বুঝে করতে হবে। আমরা খুব দ্রুত এটা করব এবং আপনারা নিশ্চিত থাকুন, ডিসইনফরমেশন বিশেষ করে সাইবার বুলিং বিশেষ করে এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না। স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে যেমন এই প্যানেল কাজ করবে, আবার সে স্বতঃপ্রণোদিত হয়েও কাজ করবে, এবং এটা শুধু যে সরকারের প্রতি যে ডিসইনফরমেশন সেটা নিয়ে কাজ করবে, এটা নাগরিকদের সুরক্ষার জন্যই আসলে তারা কাজ করবে।
আগামী বছরের জন্য পবিত্র হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবার সরকারি ব্যবস্থাপনায় দুটি ও বেসরকারি মাধ্যমে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোজাফফর হুসাইন কায়কোবাদ জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে খরচ হবে ন্যূনতম ৫,০৫,৬৪৮ টাকা আর বেসরকারিভাবে ৫,১৩,৬৪৮ টাকা। গেলবারের চেয়ে বিমান ভাড়া কমানো হয়েছে ২৪,০০০ টাকা। শারমিন নীরা রিপোর্ট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ই মে পবিত্র হজ হতে পারে। মঙ্গলবার সেই হজ প্যাকেজ ঘোষণা করলেন ধর্মমন্ত্রী। ধর্মমন্ত্রী জানান, এবার সরকারি মাধ্যমে দুটি ও বেসরকারি মাধ্যমে একটি সহ মোট ৩টে ক্যাটাগরিতে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ ১-এর খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং হজ প্যাকেজ ২-এর জন্য খরচ ধরা হয়েছে ৫,০৫,৬৪৮ টাকা। বেসরকারিভাবে প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫,১৫,০০০ টাকা। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে ২৪,৮৩০ টাকা কমানো হয়েছে। মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে ১,৩০,০০০ টাকা। সরকারি মাধ্যমে আমরা দুটি হজ প্যাকেজ নির্ধারণ করেছি, যথা হজ প্যাকেজ ১ ও হজ প্যাকেজ ২ সাশ্রয়ী। বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারেম শরীফের বহির্চত্বর হতে সর্বোচ্চ ৩ কিলোমিটারের মধ্যে, মদিনা মসজিদে নববী থেকে ১ কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এ সময় বিগত সরকারের আমলের চেয়ে বিমান ভাড়া কমেছে বলে দাবি করেন মন্ত্রী। তবে সৌদি মুদ্রার দাম বৃদ্ধি এবং খাবারের দায়িত্ব দেশটির সরকারের কাঁধে নেওয়ায় মূল প্যাকেজের দাম বেড়েছে বলে জানায় মন্ত্রণালয়। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে সৌদি পর্যায়ে। আমার কথা হলো, আপনারা একটা দেশ দেখান যে তারা আগের তুলনায় কমাইছে। একটা দেশ দেখান। নভেম্বরে চুক্তি হলে কতজন আমাদেরকে যাওয়ার অনুমতি দেয় সৌদি সরকার, কতজন আমাদের কোঠা দেয়, সেই কোঠার উপরে নির্ধারিত হবে যে কত হাজি যাবে। চলতি বছরের ৪ সেপ্টেম্বর হজের নিবন্ধন শেষ হবে আর আগামী বছরের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। শারমিন নীরা, ৭১, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডির শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার জোবাইদা রহমান। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় ডাক্তার জোবাইদা রহমান আরও বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির সময়কার ভূমিকা রাখা সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখতে হবে। মানবতার সেবায় এগিয়ে আসতে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করার আহ্বান জানান সংস্থার চেয়ারম্যান ডাক্তার জোবাইদা রহমান। এর আগে আলোচনায় যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন বলেন, বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে। সকালে একই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মুহিত বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনে সরকার পাশে থাকবে। শোককে শক্তিতে পরিণত করে আপনারা এগিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। এই কষ্টের পরে যে দৃঢ়তা সকলে দেখিয়েছেন, সেই জন্য তাদের জানাই ধন্যবাদ। উপরন্তু পরিবারের সদস্যদের অনুপ্রেরণা নিশ্চয়ই অবিস্মরণীয়। ইনশাআল্লাহ এই অভিজ্ঞতা আপনাদের সকলের প্রাণে মনে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে সাহস দিবে এগিয়ে যাওয়ার, সাহস দিবে শ্রেষ্ঠত্ব অর্জনের, অনুপ্রেরণা দেবে অন্যের দুঃখের সাথী হওয়ার, বিপদে সাহায্যের হাত বাড়ানোর। এদিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছরে নিহতদের স্মরণ এবং আহতদের প্রতি সংহতি জানাতে ২ দিনের কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে দুর্ঘটনাস্থল সবার জন্য খোলা রাখা হয়েছে। সকালে ক্যাম্পাসে নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি নিহতদের ছবি, বন্ধুদের লেখা স্মৃতিকথা এবং বিভিন্ন বার্তা প্রদর্শন করা হয়।
সহপাঠীদের স্মৃতিচারণায় উঠে আসে বন্ধু ও স্বজনকে হারানোর বেদনার কথা। বিকেলে স্কুল শাখার আয়োজনে স্মরণ সভা হবে। এতে নিহতদের পরিবারের সদস্যদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত থাকবেন। এছাড়া শিক্ষার্থীদের স্মরণে উত্তরাসহ মাইলস্টোনের মোট 16টি শাখায় একদিনের ছুটি দেওয়া হয়েছে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ট্র্যাজেডির 1 বছর পূর্ণ হলেও আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি তদন্ত রিপোর্ট। অন্যদিকে তাসনিয়া তানভীরদের হারিয়ে স্বজনদের জীবনে এখন কেবলই শূন্যতা। আর বেঁচে যাওয়া নাভিদ, আরমান আর রূপাদের জীবনে পোড়া ভবনের মতোই ধূসর। ঘটনার সুষ্ঠু বিচার ও দীর্ঘমেয়াদী চিকিৎসার নিশ্চয়তা না পেয়ে ক্ষোভে ক্ষতিপূরণ নেননি ভুক্তভোগী পরিবারগুলো। শাহানাজ শারমিনের প্রতিবেদন। কালচে হয়ে যাওয়া দেয়াল আর পুড়ে যাওয়া জানালার গ্রিল, 1 বছর আগের সেই ভয়াবহ মুহূর্তে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ভবনটি। কিন্তু এই ভবনের চেয়েও বেশি পুড়েছে কিছু নিষ্পাপ শৈশব আর কৈশোর। ছোট নাভিদের সাইকেলটিতে এখন ধুলোর আস্তরণ। যে পাখিগুলোকে সে পরম যত্নে খাওয়াতো, আজ তাদের দিকে ফিরেও তাকায় না সে। স্কুলও পাল্টেছে। সেই দিনের আতঙ্ক নাভিদকে এতটাই তাড়া করে যে পুরনো স্কুলে ফিরতে ভয় পাচ্ছিল সে। বাধ্য হয়ে বোন নায়রা সহ নাভিদকে অন্য স্কুলে ভর্তি করিয়েছেন অভিভাবকরা। নাভিদের প্রতি মুহূর্ত হচ্ছে স্ট্রাগল করতে হয়, সবকিছু ফেস করতে হয়। ইভেন তার স্কুলটাও চেঞ্জ করতে হয়েছে, কারণ তার সাথের বন্ধুগুলো সব মারা গিয়েছে। সে ওখানে গিয়েছে 1বার 2বার, কিন্তু ওই স্মৃতিগুলো তাকে তাড়া করে। তবে যারা বেঁচে ফিরেছে তাদের যেতে হচ্ছে ক্লান্তিকর দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্য দিয়ে, যা অত্যন্ত ব্যয়বহুল। অনেক প্রতিশ্রুতি থাকলেও 1 বছরে মেলেনি সুনির্দিষ্ট সমাধান। ক্ষোভ আর অভিমানে সরকারের দেওয়া নামমাত্র ক্ষতিপূরণ ফিরিয়ে দিয়েছেন নিহত ও আহতদের পরিবার। ও তো বাবা নেই, এখন সরকার থেকে তো কিছু করলো না আমাদের জন্য। মানে লং টাইম যে চিকিৎসাটা দরকার, ওর চিকিৎসাটা যেন প্রপার ভাবে হয়। সরকার বলেছে যে আহতদের জন্য 5 লাখ আর নিহতদের জন্য হচ্ছে 20 লাখ এককালীন, যেটা 4 জন শুধু বলেছে যে হ্যাঁ আমরা নিব, আর আমরা বাকি সব না বলেছি। এই চিকিৎসা কতটা দীর্ঘ ব্যয়বহুল ধারণা দিলেন একজন চিকিৎসক। যদি আমরা ফলো আপের বিষয়টা থাকে, ফলো আপ ট্রিটমেন্টের বিষয়টা থাকে, সেটা প্রায় 2 বছর মিনিমাম চালাতে হয়। কারোর জন্য এটা আরো দীর্ঘমেয়াদী হয়। দুর্ঘটনার পরও যে শিক্ষার্থীরা স্কুল পরিবর্তন করেনি, এক বুক হাহাকার নিয়ে ফিরতে হয়েছে তাদের চেনা আঙ্গিনায়। যেমন তাসিন, যার পাশে নেই প্রিয় বোন তাসনিয়া। অলমোস্ট বন্ধুর চেয়েও বেশি ছিল বলতে গেলে। মানে প্রত্যেকদিন রাত্রে আমাদের হোমওয়ার্ক শেষ করে, পড়ালেখা শেষ করে লুডো খেলতাম, নাহলে উনো খেলতাম। আসলে এখন আর ওইগুলা কারোর সাথে, আমার সাথে আর কেউই খেলবে না। নিহত তানভীরের বাবা প্রতিদিন স্কুলে আসেন তার ছোট ছেলেকে নিতে। হারিয়েছেন সন্তান, কিন্তু মেলেনি বিচার। জনস্বার্থে যে রিট হয়েছে, জয়নাল আবেদিন স্যার রিট করেছে, এই রিটের বাস্তবায়নটা আমরা চেয়েছি। তদন্ত রিপোর্টের 2টা আসছে, আসলে সবগুলো প্রকাশ হয়নি। ট্র্যাজেডির 1 বছর পেরোলেও মেলেনি তদন্ত কমিটির কোনো রিপোর্ট। এই গাফিলতির বিষয়ে তদন্ত কমিটির প্রধানের সাথে 71 যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। রিপোর্ট জমা দেওয়া হয়ে গেছে বেশ আগে, এটা অনেকদিন হয়ে গেছে, মনে নাই এগুলো সবকিছু। এটা যেন একটা সন্তোষজনক পর্যায়ে যেন সরকার তাদের ক্ষতিপূরণ দেয়, এ ব্যাপারে তাদের যে আগ্রহ, এটা নিয়ে আমরা মাইলস্টোন কর্তৃপক্ষ যোগাযোগ করে যাচ্ছি এবং আনুষ্ঠানিকভাবেই পত্র বিনিময় চলমান আছে। প্রশ্ন একটাই, আর কতদিন ধুলো জমে থাকবে নাভিদের সাইকেলে? পোড়া ভবন পোড়াবে সন্তান হারা বাবা মায়েদের। স্কুল ব্যাগে খাতা বই আর টিফিন বক্সের সাথে যে স্বপ্নেরা এই ক্যাম্পাসে আসতো, এক নিমেষের আগুনে তা থেমে গেল। তদন্ত কমিটি গঠিত হয়েছিল বরাবরের মতোই, কিন্তু নথিপত্রের আড়ালেই তা রয়ে গেল। ঘোষিত অনুদান প্রত্যাখ্যান করেছে পরিবারগুলো। এখন তারা শিশুদের দীর্ঘমেয়াদী ব্যয়বহুল চিকিৎসা আর ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে সরকারের কাছে। শাহনাজ শারমিন, 71, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইন ও আচরণ বিধিমালার সংশোধনী চূড়ান্ত করতে কমিশন সভায় বসেছে নির্বাচন কমিশন। এই বৈঠকে চূড়ান্ত হতে পারে ইউনিয়ন পরিষদের আচরণ বিধির প্রস্তাবিত সংশোধনী। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এই সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় 4 নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। কমিশন সভায় সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ আইনে সংশোধনী আনতে সরকারকে অনুরোধ জানানোর প্রস্তাব চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
একইভাবে ইউনিয়ন পরিষদ আচরণ বিধিমালার সংশোধনীও চূড়ান্ত হতে পারে। দর্শক, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে চলা সভার আরও খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, নির্বাচন কমিশনের এই সভার সবশেষ কি খবর আছে আপনার কাছে? এখান থেকে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে আপনি কি তথ্য পেয়েছেন? তিশা, নির্বাচন কমিশনের যে সভা সকাল 11টায় শুরু হয়েছিল, মাঝখানে মুলতবি ছিল এবং এখন কিন্তু লাঞ্চের বিরতির পর এখন তারা আবারও সভায় বসেছে এবং এই সভা ধারণা করা হচ্ছে বিকেল পর্যন্ত চলবে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে অফিসিয়ালি কিছু জানায়নি, তবে আমরা যতটুকু তথ্য পেয়েছি এবার স্থানীয় সরকার নির্বাচনে বেশ কিছু আইন এবং বিধিতে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন এবং তারা বেশ কিছু বিষয় সরকারের কাছে সুপারিশ করবে। সেগুলোর মধ্যে যদি বলি যে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা, এর আগে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে এই বিষয়টি স্পষ্ট করা ছিল না যে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী ছিল না সেভাবে, কিন্তু নির্বাচন কমিশন বলছে যে সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ইসি চায় যে সেনাবাহিনী মোতায়েন হোক। পাশাপাশি যারা ঋণ খেলাপি বা বিল খেলাপি আছেন তারা নির্বাচনে যে অযোগ্য হবেন এই বিষয়টিও কিন্তু অন্তর্ভুক্ত করা হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে চার্জশিট রয়েছে তারা নির্বাচনে অযোগ্য হবেন এই বিষয়গুলো আনা হবে। পাশাপাশি যারা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে, তারা নির্বাচন করতে পারবে না। ইসি কিন্তু এমনটি যাচ্ছে, তারা এমনটি প্রস্তাব দিবে। পাশাপাশি সংসদ নির্বাচনে আমরা যেমনটি দেখেছি যে পোস্টার নিষিদ্ধ করা হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু পোস্টার নিষিদ্ধ হতে যাচ্ছে। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে দ্বৈত নাগরিকত্বের যে বিষয়, এটি আমরা সংসদ নির্বাচনে দেখেছিলাম, এই বিষয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। তবে এই বিষয়ে স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু এর আগে তেমন একটা আলোচনা হয়নি। তবে এই নির্বাচন কমিশন কিন্তু বলছে স্থানীয় সরকার নির্বাচনেও কোনো দ্বৈত নাগরিক নির্বাচন করতে পারবে না, এমন বিধান তারা আনতে যাচ্ছে। অর্থাৎ বলা যায় যে আইন এবং বিধানে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। এবং আজ এই সভায় তারা যদি এটি যে সভা হচ্ছে সেখানে যদি তারা বিষয়গুলো নিয়ে আলোচনা শেষ করতে পারে, এই বিষয়গুলো তারা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠাবে, অর্থাৎ সরকারের কাছে পাঠাবে এবং সরকারের কাছে পাঠালে সেটি যখন সংশোধন হয়ে আসবে তখন এটি চূড়ান্ত হবে। এবং নির্বাচন কমিশন থেকে কিন্তু আমরা বেশ কিছু সময় শুনেছি, এর আগেও কিন্তু বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেছেন অক্টোবরে নির্বাচন হতে পারে এবং নির্বাচন কমিশনও কিন্তু বলছে অক্টোবরে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এই অগাস্টের শেষের দিকে তফসিল দিতে হতে পারে এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে তারা আসলে নির্বাচনের জন্য প্রস্তুত এবং আজ এই বিষয়গুলো চূড়ান্ত হতে পারে এবং যখন এই বৈঠকটি শেষ হবে আমরা আরও বিস্তারিত তথ্য দিতে পারবো। তিশা, ফারজানা, ধন্যবাদ আপনাকে। হয়তো আমরা নিশ্চয়ই আবারও বৈঠক যখন শেষ হবে আপনার মাধ্যমে দর্শকদের এই বিষয়ে আরও আপডেট জানাতে পারবো। দর্শক, স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশনের সভা চলছে, সেই খবর নিয়ে আমাদের সহকর্মী ফারজানা আক্তার যুক্ত ছিলেন। ভারতে ককরোচ জনতা পার্টি বিক্ষোভে আজও উত্তাল রাজধানী দিল্লি। যন্তর মন্তরে আবারও অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। মঙ্গলবার সকালে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সোমবারও দিনভর পুলিশের সঙ্গে সংঘর্ষে শতাধিক পুলিশ আহত হন। আটক করা হয় 70 জন বিক্ষোভকারীকে। বিকেলে সিজিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। দিল্লির যন্তর মন্তরে সকাল থেকে অবস্থান নিয়েছেন সিজেপির কর্মীরা। তাদের আহ্বানে আবারও আসতে শুরু করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ চলছে ককরোচ জনতা পার্টি সিজেপির। অভিযোগ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও প্রযুক্তিগত ত্রুটিসহ নানা অনিয়ম। সোমবার দিনভর বিক্ষোভে উত্তাল ছিল রাজধানী দিল্লি। এ সময় তারা সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করার চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। এ সময় সংঘর্ষে শতাধিক পুলিশ আহত হন। আটক করা হয় অনেক বিক্ষোভকারীকে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আন্দোলনকারীদের দুই প্রতিনিধি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি লিখিত স্মারকলিপি দেওয়া হয়। পরে নাড্ডা জানান, আন্দোলনকারীদের অনুরোধেই এই বৈঠক হয়েছে। আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করতে সহযোগিতার আহ্বান জানান তিনি। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয় সরকারের কাছে তাদের দাবি পৌঁছে দেওয়া হয়েছে এবং আলোচনার আশ্বাস পাওয়া গেছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়। हम लोगों ने यही बोला कि हमारे 3 डिमांड्स हैं। पहले
कि सोनम वांगचुक जी को तुरंत रिलीज किया जाए एंड जब तक वो फॉर्मेलिटीज पूरी होती है उसमें उनको एक वीडियो बनाने का अलाउ किया जाए। वो वीडियो में यही हो कि वो अपील करे शांति बनाए रखने के लिए। শান্তিপূর্ণ পরিস্থিতি ও আইন শৃঙ্খলা ঠিক রাখার বিষয়ে সহযোগিতার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশও। and cooperate with the police in ensuring peace and public. এদিকে সমাজকর্মী সোনাম ওয়াংচুক ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত যুব নেতাদের পার্লামেন্টে এমপিদের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া না হবে কিংবা এমপিরা তাকে দেখতে দিল্লির হাসপাতালে না আসবেন, ততক্ষণ পর্যন্ত তিনি তার অনশন চালিয়ে যাবেন। গত মে মাসে যাত্রা শুরুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো অনুসারী তৈরি হয়েছে সিজেপির। ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা ও বেকারত্ব নিয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে দলটি। মনিরুজ্জামান বাবু, ৭১। দর্শক, দিল্লির এই বিক্ষোভ নিয়ে আরো জানাতে আমাদের সাথে দিল্লি থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক সোম বসু। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সংযোগে। বিক্ষোভের সবশেষ পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন এবং বিক্ষোভকারীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আইন শৃঙ্খলা রক্ষায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমি প্রথম দিন যেদিন থেকে বিক্ষোভ শুরু হয়েছে সেটি ছিল 6 জুলাই, 6 জুন। সেদিন থেকে আমি ওখানে যাওয়া এবং কভারেজ করছি এবং দেখা যাচ্ছিল শুরুর দিকে ভিড় 200-300 কি 400 থেকে বেশি হচ্ছে না, ধীরে ধীরে সেটা বাড়তে শুরু করলো, মাঝখানে কমে গেছিল। সোনাম ওয়াংচুক এসে অনশনে বসাতে যে ব্যাপারটা পুরোপুরি ঘুরে গেল এবং যারা নিট এক্সাম নিয়ে যারা বিক্ষোভ জানাতে চেয়েছিল তারা ওখানে আসে এবং সময়ের সঙ্গে জিনিসটা বাড়তে থাকে। বাড়তে বাড়তে একটা এরকম সময় আসে যে ইন্ডিয়ান পার্লামেন্টের মনসুন সেশন যেটা গতকাল শুরু হয়েছে, সেদিনকে সিজেপি ডিক্লেয়ার করে এবং সোনাম ওয়াংচুক নিজেও যে আমরা পার্লামেন্টের দিকে বিক্ষোভ জানানোর জন্য মুভমেন্ট করব। অ্যাজ পার রুল এখানে ইন্ডিয়াতে সে যেই সরকারই থাকুক না কেন, যন্তর মন্ত্র একটা এরকম জায়গা যেটা জাস্ট 1.5 কিলোমিটার পার্লামেন্টের থেকে সেখানে বিক্ষোভ করতে দেওয়া হয়, পুলিশ পারমিশন দেয় এবং সেখানে সবসময় বিক্ষোভ করা হয়। কিন্তু তার বিয়ন্ডে যখন পার্লামেন্টের দিকে যাত্রা করা হয় তখন অলওয়েজ ল অ্যান্ড অর্ডার তার একটা নিয়ম মেনে এবং ব্যাপারটাকে আটকানো হয়, চারিদিকে ব্যারিকেড সৃষ্টি করা হয়। কালকে যেটা হচ্ছে শান্তিপ্রিয়ভাবে হচ্ছিল সকাল থেকে। কালকে একটু ওয়েদারে একটু অল্প মৃদু বৃষ্টিও হয়েছিল। হঠাৎ দেখা যায় কিছু লোক, কিছু ক্রাউড পার্লামেন্টের দিকে আসতে থাকে। জি সোমবসু, আরেকটি বিষয় জানতে চাই, বিক্ষোভকারীদের মূল দাবিগুলো আসলে কি কি? তাদের তো কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তারা সেই আহ্বান কেন মানলেন না? এখন তারা সেই বিষয়টি তারা মানেনি কারণ তাদের যে তিনটি যে পয়েন্টস আছে, যে সোনাম ওয়াংচুককে ছাড়তে হবে তার সাফদারজাং হসপিটালে যেখানে ওনাকে রাখা হয়েছে সেখান থেকে রেখে ওনারা চান একটি প্রাইভেট হসপিটালে শিফট করতে, সেটা যেন দেওয়া হয়। সেকেন্ড হচ্ছে যে 1 কোটি ইন্ডিয়ান INR টাকা করে যারা মারা গেছেন, 20 জনের ওপর যারা মারা গেছেন, সুইসাইড করেছে নিট এক্সামের ভিত্তিতে, তাদের ফ্যামিলিকে দেওয়া হয়। অ্যান্ড তৃতীয়ত ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন, যিনি দেখতে গেলে এডুকেশন মিনিস্টার। এখনো কোনো এই তিনটে যে পয়েন্ট, একটা পয়েন্টও গভর্নমেন্ট মানেনি। তারা বলছে আমরা পরীক্ষা করে দেখছি, আমরা আলোচনা করছি। তো যতক্ষণ সে আলোচনা করছে, সিজেপি বলেছে আমরা প্রোটেস্ট চালিয়ে যাবো অ্যান্ড এটা শান্তিভাবে চালাবো। আজকে এই মুহূর্তে যদি আপনারা দেখেন জিনিসটা শান্তিভাবেই হচ্ছে, যন্তর মন্ত্রের ভেতরেই হচ্ছে, বাইরে কোনো বিক্ষোভকারী নেই, পুলিশও মোটামুটি চারিদিক দিয়ে পাহারা দিচ্ছে। কিন্তু গতকাল যেটা হয়েছিল, দেখা গেছিল একটু বাইরের থেকে কিছু লোক এদিক থেকে ওদিক থেকে এসে মিলেমিশে একটা স্টোন পেল্টিং এবং টিয়ার শেলিং, দুই দিক থেকেই অনেক কিছু হয়ে বিক্ষোভ, পুলিশ এবং প্রোটেস্টার দুই দিকে আহত হয় এবং সেটা নিয়ে তদন্ত করা হচ্ছে এবং দেখা যাক কি হয়। কারণ যতক্ষণ না একটা দাবিও মানবে গভর্নমেন্ট, দ্য ফার্স্ট দাবি হচ্ছে যে এডুকেশন মিনিস্টারের রেজিগনেশন, সেকেন্ড হচ্ছে 1 কোটি টাকা করে ফ্যামিলিদেরকে দেওয়ার জন্য পরিবারকে, আর তৃতীয়ত হচ্ছে সোনাম ওয়াংচুককে যে গভর্নমেন্ট হসপিটালে আছে, সাফদারজাং হসপিটাল বলা হয় সেটাকে, সেখান থেকে শিফট করে একটি প্রাইভেট হাসপাতালে শিফট করার দাবি। এই তিনটের মধ্যে একটা দাবিও সরকার মানেনি এখনো। সোম বসু, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, দিল্লির বিক্ষোভের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সিনিয়র সাংবাদিক সোম বসু।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘরিয়া বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত 3 জন হলেন হাসিনা বেগম, আশা খাতুন, তার মেয়ে মিম। সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, সকালে হাসিনা বেগমের বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত হয়েছিল। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাদের বাঁচাতে এসে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান আশা খাতুনের ফুফু হাসিনা বেগম। সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, 7 মাস বয়সী ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 2 বছর 2 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এই নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 105 জনে। এই পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। মৃতদের মধ্যে সিলেট জেলার 36 জন, সুনামগঞ্জে 47 জন, মৌলভীবাজারে 12 জন এবং হবিগঞ্জে 10 জন রয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 273 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে মারধরের ঘটনায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় রেল লাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। তারা জানান, পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিকিট না কাটা যাত্রীদের কাছ থেকে সরকারি রসিদ ছাড়াই টাকা নিয়ে ছেড়ে দিচ্ছিলেন। এই সময় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফোরকান এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি মারধর করেন সুজন নামের এক টিটি। এছাড়া তাকে গন্তব্যের আগের স্টেশনেই নামিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা জানান, সুজনকে হাজির করে আইনি ব্যবস্থা নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে নেত্রকোনার কলমাকান্দায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীতে মিশে গেছে, ভেঙে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ ও আমনের বীজতলা। এদিকে পদ্মায় পানি বেড়ে ডুবে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক। তবে সুনামগঞ্জ, শেরপুর, নীলফামারীতে নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার কলমাকান্দার 4টি ইউনিয়ন পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। খারনই ইউনিয়নের গজারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস ও একটি শ্রেণীকক্ষ নদীতে মিশে গেছে। নষ্ট হয়েছে শিক্ষা উপকরণ ও আসবাবপত্র। কোথাও তলিয়ে গেছে ঘরবাড়ি, দোকানপাট ও সড়ক। দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ঢলের পানি প্রবেশ করছে। পানি কিছুটা কমতে শুরু করলেও কলমাকান্দা ও দুর্গাপুরে নদী ভাঙনের ঝুঁকি বেড়েছে। কলমাকান্দার ডাকবাংলো পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। প্রচুর পানি ভাই, এই পানি হয়েছে আমার বাড়িতে। অনেক পানিটা বাড়ি হয়েছে হালকা। গজারমারি গুরুস্থান হইতে যে গোবিন্দপুর রাস্তার উপরে 3 ফুট, কোনো জায়গায় 4 ফুট এই অবস্থায় পানি আছে। হঠাৎ করে 1 ঘন্টার ব্যবধানে চুরমার হয়ে গেছে আমাদের এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি আমাদের এই 2টা গ্রামের মধ্যে 3টা মসজিদ, এমনকি একটি প্রাচীনতম একটা কবরস্থান। অনেক জমি নষ্ট হয়েছে, যে ধানের বীজ যে ফলাইছে সবগুলো নষ্ট হয়ে যাবে। কমতে শুরু করেছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক জানান, সুরমা নদীর পানি কমে শহরের নবীনগর পয়েন্টে বিপদসীমার 43 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পদ্মায় অব্যাহত পানি বেড়ে ডুবে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল জানান, মঙ্গলবার ভোর থেকে পানি বেড়ে পন্টনে ওঠার সংযোগ সড়ক তলিয়ে যায়। এখন যে পানি বাড়তেছে, যার কারণে আবার হাই ওয়াটার একটা ঘাট তৈরি করা হয়েছে। ওটা যদি আরেকটু নাব্যতা বাড়ে তখন ওটাই ব্যবহার করা হবে। কিন্তু এখন যেতে পারছে না কেন? আসলে এখনো যেতে পারছে না, মানে ওটা এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি। শেরপুরে চেল্লাখালী, সোমেশ্বরী ও মহারশী নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। তবে পাহাড়ি ঢলে ঝিনাইগাতি ও নালিতাবাড়ির নিচু এলাকা তলিয়ে গেছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে তিস্তা নদীর পানি। হাসিবা আলী বর্ণা, 71। বগুড়ার শাহজাহানপুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় এলাকার এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার সময় সংঘর্ষে মারা গেছে একজন, আহত হয়েছে আরো 2 জন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। এসএম আবু সাইদের তথ্য ছবিতে প্রতিবেদন।
সোমবার রাতে উপজেলার ঘাসিরা ইটভাটা এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে খোরশেদ আলম নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে এগিয়ে আসে রঞ্জু মিয়া ও তার ছেলে জোবায়ের। পরে দুর্বৃত্তরা ৩ জনকেই এলোপাথারি জখম করে চলে যায়। এলাকার লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক রঞ্জু মিয়াকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের দাবি, ঘাসিরা এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক কারবার চালাচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করায় খোরশেদ আলমের উপর হামলা হয়েছে। আমি মাদক আনবে যাই না, এই কোতার কাটাকাটি জের ধরে এই ঘটনা। বাঁচাবো আগে দেখতে গিয়ে দেখি সন্ত্রাসীরা আছে, চাকু, বার্মিস, কুড়াল, অনেক কিছু ডালপালা নিয়ে আছে। ১ সিএনজি ১০-১২ জনের মতো হবে। দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি যারা এই ঘটনার সাথে জড়িত। পুলিশ জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। পাশাপাশি হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ছুরিকাঘাতে একজন ব্যক্তি নিহত হয় এবং অপর ২ জন ব্যক্তি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা তদন্তাধীন আছে এবং আমরা আসামি গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করছি। নিহত রঞ্জু মিয়া পেশায় গৃহ নির্মাণ শ্রমিক ছিলেন। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ তৈরি হয়েছে। শাকিলা শম্পা, ৭১।